হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আমি কিন্তু আজকে আবারও একটি হিন্দির ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের আমাদের কিন্তু এটা 17 নাম্বার ক্লাস। যারা তোমরা রেগুলার ক্লাস করছো তারা কিন্তু জানো যে আমি তোমাদের আপকামিং এসএসসি জিডি 2026-এর এক্সামকে ফোকাস করে কিন্তু হিন্দির একদম বেসিক থেকে ক্লাস করানো শুরু করেছি। তো এটা আমাদের 17 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, মানে আগে তাহলে কতগুলো 16টা ক্লাস হয়েছে, আগের যারা তোমরা 16টি ক্লাস করোনি তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে। এই ক্লাসের শেষে আমি প্লেলিস্ট দিয়ে দিব, ঠিক আছে, ভিডিও শেষে পেয়ে যাবা। তো তোমরা সেখান থেকে চাইলেও সেই 16টি ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। আর আজকের যে ক্লাসটি, এই ক্লাসটিতে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক বলতে পারো, বচন। বাংলাতেও আমরা বচন পড়ি, সেরকমই হিন্দিতেও কিন্তু আজকে আমরা বচন নিয়ে বিস্তারিত আলোচনা করব। বচন কাকে বলে, বচন কত প্রকার এবং বচন আমরা কি করে দেখে চিনতে পারি, তাই না? প্রত্যেকেই তোমরা জানো যে বচন হচ্ছে তোমার দুই প্রকারের হয়, এক বচন, বহু বচন। তো এক বচন কিংবা বহু বচনের শব্দ কি করে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। আর যারা তোমরা এই ক্লাসটি আজকে প্রথম দেখছো আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমরা কিন্তু 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে এই ইউটিউব চ্যানেলেই নেতাজি সুভাষ ব্যাচ বলে একটি কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে ব্যাচ লঞ্চ করেছি। আর এই ব্যাচটির মাধ্যমেই কিন্তু আমরা এসএসসি জিডির সমস্ত সিলেবাস কিন্তু কভার করাচ্ছি। তো তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডির মধ্যে তোমাদের ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, হিন্দি আছে। তো সমস্ত কিছুই কিন্তু আমরা এই ব্যাচের মাধ্যমে করাচ্ছি। তো সেই জন্য যারা তোমরা একদমই নতুন, যারা তোমরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো এবার তাহলে আমরা সরাসরি ক্লাসের দিকে এগোবো। দেখো, প্রথমেই তোমাদের বোঝানোর জন্য আমি একটি বাংলায় সংজ্ঞা দিয়েছি যে বচন কাকে বলে। দেখো, যার দ্বারা ব্যক্তি, বস্তু ইত্যাদির সংখ্যা নির্ধারণ করা হয়। যেই মনে করো বা যার দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তুর সংখ্যা নির্ধারণ করতে পারি বা বুঝতে পারি যে সংখ্যা কি এক নাকি একের বেশি। তো এই জিনিসটাকে আমরা কিন্তু কি বলি, বচন বলি। কি বলি আমরা? বচন। বচন মানে কিন্তু বলতে পারো সংখ্যা। কি বলতে পারি আমরা? সংখ্যা। কেমন? এটা দিয়ে সংখ্যাই বোঝাবে, এক বচন বা একের বেশি, বহু বচন, ঠিক আছে। আচ্ছা, একদম সাধারণ জিনিস, বাংলাতে আমি সংজ্ঞা দিয়েছি, বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরে দেখো, আমাদের যে হিন্দির যে বচন আছে, এই হিন্দির বচনকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই প্রকারের হয়, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে কি বহু বচন। একটা হচ্ছে কি এক বচন আর একটা হচ্ছে কি বহু বচন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। তোমরা প্রত্যেকেই জানো, তাই না? তো হিন্দির ক্ষেত্রেও সেম, এক বচন, বহু বচন, আর ইংলিশে এটাকে বলা হয় সিঙ্গুলার আর হচ্ছে কি প্লুরাল। এতটুকু সবার ক্লিয়ার? তো এইবার আমরা এক বচন আর বহু বচন নিয়ে একটুখানি বিস্তারিত আলোচনা করব। তারপরেই কিন্তু আমরা এগোবো কিন্তু যে কোন ওয়ার্ডগুলো বা কোন শব্দগুলো এক বচন, কোনগুলো বহু বচন। এক বচন এর শব্দগুলো কি করে আমরা মনে রাখতে পারবো, তাই না? কি দেখে বুঝতে পারবো, সেই কনসেপ্টগুলো আমি তোমাদের কিন্তু সবই করাবো এই ক্লাসে। ক্লাসটা পুরোটা দেখো, আশা করি বচন নিয়ে কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না। প্রথমে দেখো, এক বচন জিনিসটা কি, আমরা কিন্তু নামের মধ্যেই পাচ্ছি। এক বচন মানে কি, সংখ্যায় কত হবে? সংখ্যায় হবে কি এক। তাহলে যেই শব্দগুলো বা মনে করে বলতে পারো যেই শব্দগুলো দিয়ে ব্যক্তি, বস্তুর সংখ্যা একটি মাত্র বোঝাবে, একটি মাত্র সংখ্যা বোঝাবে ব্যক্তি বা বস্তুর যেই শব্দ দিয়ে, তাকে আমরা এক বচন বলবো, তাই না? কোনো ব্যক্তিকে বোঝাতে পারে, কোনো বস্তুকে বোঝাতে পারে। তো ব্যক্তি বোঝা কিংবা বস্তু যদি সংখ্যায় এক হয়, তাকেই আমরা বলবো হচ্ছে কি এক বচন। ইংলিশে বললে কি সিঙ্গুলার, ঠিক আছে। এইবার দেখো, তোমাদের সামনে কিছু আমি কিন্তু শব্দ দিয়েছি যেগুলো এক বচনের শব্দ। কেমন? মাতা, কি বললাম? মাতা, পিতা, লড়কা, লড়কি, পুস্তক, পর্বত, বাচ্চা, মালা, এই প্রত্যেকটা শব্দই কিন্তু এক বচন, ঠিক আছে। এই প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু
কি বোঝাচ্ছে? একটি বস্তু, যেমন এখানে বস্তু আছে, একটি বস্তু, ব্যক্তি, তাই না, কিংবা অন্যান্য কিছু। তো এই শব্দগুলো দিয়ে যেহেতু আমাদের একটি মাত্র ব্যক্তি কিংবা বস্তুকে বোঝাচ্ছে, সেই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো কি? একবচন বলবো না বহুবচন বলবো? প্রত্যেকে বলো যে একবচন কিন্তু আমরা বলবো, যেহেতু এই শব্দগুলো দিয়ে ব্যক্তি বস্তুর সংখ্যাটাকে, মানে একটি মাত্র ব্যক্তি মানে বস্তুর কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তো এই শব্দগুলো হচ্ছে আমাদের একবচনের শব্দ। এরপরে কি? বহুবচন। এবার বহুবচন জিনিসটাও সেম। তার মানে কি? এবার হচ্ছে কি? ব্যক্তি বস্তুর সংখ্যা একের অধিক হবে। কি হবে? তো যেই শব্দগুলো দিয়ে কি বোঝাবে? ব্যক্তি বস্তুর সংখ্যাটা একের বেশি বোঝাবে, তাই না, তাকে আমরা কি বলবো? বহুবচন বলবো। ইংলিশে বলতে হবে প্লুরাল, তাই তো? একই জিনিস, এটা হচ্ছে হিন্দিতে, এটা হচ্ছে ইংলিশে। বাংলাতেও কিন্তু আমরা বহুবচনই বলি। এবার দেখো কিছু শব্দ দিয়েছি, যেমন আগেরটা তো আমি দিয়েছিলাম, আগেরটার মধ্যে আমি কিছু শব্দ দিয়েছিলাম যেগুলো হচ্ছে কি? যেগুলো হচ্ছে একবচনের ছিল, আর এগুলো হচ্ছে বহুবচন। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? বহুবচন বোঝাচ্ছে। যেমন পর্বত। তো পর্বত তার মানে কি? পর্বত কি বলেছে না? পর্বত। তো ওকার যুক্ত করে কিন্তু এটাকে কি করা হলো? প্লুরাল, মানে হচ্ছে বহুবচন বানানো হলো। নদী, নদীও, তাই না? তো এটা যুক্ত করে কি করলো? এটাকে কিন্তু বহুবচন বানানো হলো। তারপরে কি? লড়কে। লড়কে, এ যুক্ত করা হলো, এ যুক্ত করে আমাদের কিন্তু একবচনটাকে বহুবচন তৈরি করা হলো। কপড়ে, এ যুক্ত করে কিন্তু এই একবচনের শব্দটাকে বহুবচন বানানো হয়েছে। পুস্তকটাকে পুস্তকে, তাই না? কি আছে? অনুস্বর কিন্তু আছে এখানে। অনুস্বর মানে বুঝতে পারবা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তোমাদের আমি আগের দিন লিঙ্গর ক্লাস করিয়েছিলাম, তাই না? স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ কী করে বুঝতে পারবা, প্র্যাকটিস সেটও করিয়েছিলাম। তো এখানে দেখো যেই শব্দগুলোর এখানে অনুস্বর আছে, দেখো অনুস্বর আছে, এগুলো কিন্তু কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গের শব্দ। কেমন? তো কি আছে? পুস্তকেই আছে। যেমন আমি বলেছিলাম পুস্তকের নাম সাধারণত স্ত্রীলিঙ্গ হয়, এটা আমি বলেওছিলাম। লিঙ্গ ক্লাসটা দেখোনি তোমরা, দেখে নিবা, সব কিছু বুঝতে পারবা। রোটিয়া, রোটিও কিন্তু একটা স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে, তাই না? তো রোটিয়া, এখানেও কিন্তু অনুস্বর দেখে বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গের একটা শব্দ। আর আ যুক্ত করে, এই যে অনুস্বর সঙ্গে যে আটা অন্তস্থ আকার যুক্ত করা হয়েছে, এই দিয়েও কিন্তু আমাদের মানে একবচনের শব্দটাকে আমরা বহুবচনে রূপান্তরিত করলাম। কেমন? বেটিয়া, কি আছে? বেটিয়া। কেলে, একার যুক্ত করা আছে, আ যুক্ত করা আছে, তাহলে এই শব্দগুলো কিন্তু আমাদের বহুবচনের শব্দ। একার যুক্ত করা, ওকার যুক্ত করা, তারপরে অনুস্বরের সঙ্গে একার কিংবা চন্দ্রবিন্দু অন্তস্থীয় আকার, এগুলো যুক্ত করেই কিন্তু আমরা একবচনকে বহুবচন শব্দে রূপান্তরিত করি। কেমন? আচ্ছা, তাহলে এটাই গেল আমাদের কিন্তু, যেমন দেখো প্রথমে আলোচনা করলাম একবচন নিয়ে, বহুবচন নিয়ে একটা বিস্তারিতভাবে বা বেসিক তোমাদের কিন্তু ধারণা আমি দিলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইবার আমরা কিছু ট্রিক্স দেখব, কিছু আমরা কনসেপ্ট মাথার মধ্যে রাখবো, যাতে করে আমাদের কিন্তু অনেকটা কিন্তু প্রেশার কমে যাবে যে শব্দ দেখে চেনার যে কোনটা একবচন কোনটা বহুবচন। অনেকটা চাপ কিন্তু আমি কমিয়ে দিব। ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের কিন্তু অনেক দেখবা শব্দ মাথার মধ্যে গেঁথে যাবে যে এই শব্দগুলো একবচন, এই শব্দগুলো বহুবচন। ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের কনসেপ্টের মাধ্যমে কিন্তু বুঝিয়েছি। ঠিক আছে? দেখো প্রথম নিয়মে কি বলে, মানে একবচন বহুবচন কি করে বুঝতে পারবা? আদরণীয় বা সম্মানিত ব্যক্তিদের জন্য বহুবচন ব্যবহৃত হয়। মানে যখন আমরা কি করব, কোনো ব্যক্তিকে, মানে আদরণীয় কোনো ব্যক্তি, ঠিক আছে, বা সম্মানীয় কোনো ব্যক্তিকে যদি আমরা বোঝাই, তো সেটা কিন্তু বহুবচন হিসেবে কাজ করবে। এবার তোমরা প্রথম বাক্যটা আমি আগে তোমাদের বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি কেন তোমাদের বচনটা শেখাচ্ছি। তোমাদের যে সিলেবাসে বাক্য ত্রুটি, বাক্য শুদ্ধি, এই যে জিনিসগুলো আছে, এগুলো করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে বচনটা জানতে হবে। কারণ বচন আর হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদের যে রূপ, তার কিন্তু কম্বাইন করে কিন্তু আমাদের চলতে হয়। ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এটাও কিন্তু আমাদের, দেখো বচন আলটিমেটলি কার হচ্ছে? সাবজেক্টেরই তো বচন হয়, তাই না? কর্তারই তো বচন হয়,
কর্তাই তো কোনো সময় এক বচন, কোনো সময় বহু বচন, তো সেই কর্তার সঙ্গে আমাদের ক্রিয়াপদের কিন্তু মিল আমাদের ঘটাতে হবে সেই বাক্য ত্রুটি কিংবা বাক্য শুদ্ধি করতে গেলে। তো সেই জন্যই কিন্তু আমি জিনিসগুলো করাচ্ছি, এমনি এমনি কিন্তু করাচ্ছি না, বোঝা গিয়েছে? আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু দিয়ে দেয় বচন থেকে। আচ্ছা দেখো এবার কি বলেছে, কিন্তু এক বচন বিশেষ্যটি বহু বচন রূপে ব্যবহৃত হয়। মানে আমরা যেই শব্দটাকে মানে যেই কর্তাটাকে আমরা বহু বচন হিসেবে ব্যবহার করব সেটা কিন্তু আসলে এক বচনই থাকবে, জাস্ট ওটাকে আমরা কি করব, বহু বচন হিসেবে কল্পনা করব। আর বহু বচন হিসেবে কল্পনা করে সেই অ্যাকর্ডিং কিন্তু আমাদের ক্রিয়াপদ বসাতে হবে। দেখো বাক্য দেখলে তোমরা একবারে জিনিসটা বুঝে যাবা। যেমন দেখো পিতাজি আয়ে হ্যায়, তো পিতাজি একজন সম্মানীয় ব্যক্তি, একজন আদরণীয় ব্যক্তি কিনা বলো? তো এখানে কিন্তু পিতাজি কিন্তু একটা এক বচনের বিশেষ্য, কিন্তু এটাকে আমরা কল্পনা করব কি হিসেবে, বহু বচন হিসেবে। কেন? কারণ এই কর্তাটা হচ্ছে আমাদের কি আদরণীয় বা সম্মানীয় ব্যক্তি, এটাকে আমরা বহু বচন হিসেবে কল্পনা করব। আর বহু বচন হিসেবে কল্পনা করলে কি করতে হবে আমাদের, এইখানে যে ক্রিয়াপদটা কিন্তু বহু বচনের অ্যাকর্ডিংই বসাতে লাগবে। আমরা কি এখানে লিখেছি পিতাজি আয়া হ্যাঁ, আয়া বলেছি না আয়ে হ্যাঁ বলেছি? তো অবশ্যই কিন্তু এখানে আয়ে বলেছি, মানে আমি কিন্তু ক্রিয়াপদটাকেও বহু বচন করেছি। কেন? কারণ আমরা পিতাজিকে আমরা কি হিসেবে কল্পনা করছি, বহু বচন হিসেবে কল্পনা করছি, ওই জন্য এখানে আয়া হবে না, হবে কি আয়ে হ্যাঁ। তো এই যে ক্রিয়াপদের যে মনে করো এক বচন বহু বচনের রূপ, এগুলোও কিন্তু আমাদের জানতে হবে। আমি সব কিছু তোমাদের কিন্তু বলে দিব, ঠিক আছে? ক্লাসগুলো দেখো রেগুলার, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছুই শিখিয়ে দিব, কেমন? তো পিতাজি আয়ে হ্যায়, এই যে একার দিয়ে মানে এটা বহু বচন, বোঝা গিয়েছে? এরপরে সম্পর্ক বোঝাতে এক বচন এবং বহু বচন সমানভাবে ব্যবহৃত হয়। সম্পর্কর যে আমাদের নামগুলো, দেখো আলটিমেটলি কিন্তু এগুলো নাম। আমাদের যে বচনটা মেনলি বচন কার কার হয়, এক তো সংজ্ঞা মানে বিশেষ্য পদের, আরেকটা হচ্ছে সর্বনাম পদের। আমি তোমাদের সর্বনাম পদ যখন করেছিলাম তখন কিন্তু বলেছিলাম কিছু কিছু বহু বচনের শব্দ, তাই না? তো সংজ্ঞা পদ আর সর্বনাম পদেরই কিন্তু কি হয়, বচন হয়। আর সেই বচনের অ্যাকর্ডিং কিন্তু ক্রিয়াপদেরও পরিবর্তন হয়। তো এখানে বলেছে সম্পর্ক, মানে সম্পর্ক বোঝাতে বা সম্পর্কের যে নামগুলো সেগুলো হচ্ছে কি, সেগুলো কিন্তু আমাদের এক বচন হিসেবেও ব্যবহার হয়, বহু বচন হিসেবেও ব্যবহার হয়। মানে এক বচন আর বহু বচনের রূপ সমান। যেমন দেখো দাদা দাদি, এগুলো কি সম্পর্কের নাম না? নানা নানি মামা মামি, দাদা দাদি, এগুলো কিন্তু প্রত্যেকটাই নানা নানি মামা মামি, এগুলো কিন্তু এক বচন হিসেবেও বাক্যে ব্যবহৃত হয়, আবার এগুলো কিন্তু বহু বচন হিসেবেও বাক্যে ব্যবহৃত হয়। তাহলে আমাদের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে সম্পর্ক বোঝাতে কি হয়, সম্পর্ক বোঝাতে হচ্ছে আমাদের সেই শব্দগুলো এক বচন বা বহু বচন দুইভাবেই কিন্তু ব্যবহার হতে পারে। এতটুকু ক্লিয়ার? তো আমরা কিন্তু দেখো দুটো নিয়ম কিন্তু শিখে গেলাম। আমরা সম্পর্কের নাম দেখা মাত্রই বুঝতে পারবো যে সেটা আমাদের এক বচন হতে পারে, বহু বচনও হতে পারে, ঠিক আছে? আমি কিন্তু কনসেপ্ট সব লিখে দিয়েছি বাংলায়, অবশ্যই ভালো করে দেখবে, এগুলো নোটস করে নিবে। 3 নাম্বার দেখো পদার্থ নির্দেশকারী বিশেষ্যগুলি কেবল এক বচন ব্যবহৃত হয়। মানে পদার্থের যে নামগুলো, যেই নামগুলো দিয়ে কোনো পদার্থকে বোঝাবে, তো সেই নামগুলো সবসময় কিন্তু কী হিসেবে কাজ করবে, এক বচন হিসেবে কাজ করবে। বারংবার কিন্তু বলছি বচনের সঙ্গে কিন্তু ক্রিয়াপদের তোমাদের মিল রাখতে হবে। এক বচন হলে ক্রিয়াপদকেও এক বচনে রাখতে হবে, ঠিক আছে? যদি আমাদের বহু বচন হয় তাহলে ক্রিয়াপদটাকেও বহু বচনেই রাখতে হবে। আমি কিন্তু বচনটা সেই কারণেই করাচ্ছি। আর বচন কিন্তু একটা হচ্ছে সংজ্ঞা মানে বিশেষ্য পদ, আর সর্বনাম পদের কিন্তু হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের কি ক্রিয়াপদের, ঠিক আছে? বচনের অ্যাকর্ডিং বসে। তো দেখো তেল, ঘি, পানি, দুধ, দহি, এগুলো সবই পদার্থের নাম না? বিশেষ করে দেখো লক্ষ্য করে সব কিন্তু পানীয়, তরল জাতীয় কিন্তু। তাহলে তরল জাতীয় দ্রব্যগুলো সবসময় কি এক বচন হয়, মনে থাকবে? তরল জাতীয় যদি কোনো তুমি বস্তুর নাম পাও, সামগ্রীর নাম পাও, দ্রব্যের নাম পাও, তাহলে মাথায় কি আসবে, কোন বচন? এক বচন কিন্তু মাথায় অবশ্যই তাৎক্ষণিক আনতে হবে, ঠিক আছে? খুবই কিন্তু সহজভাবে তোমাদের বোঝাচ্ছি আমি। তোমরা আগে ওয়ার্ডগুলো মুখস্থ করো, তোমাদের মনে হতে পারে যে কি শিখাচ্ছে এগুলো, কি করাচ্ছে।
তো অবশ্যই তোমরা আগে ওয়ার্ডগুলো মনে রাখো, ওয়ার্ডগুলো মুখস্থ করো, কনসেপ্টগুলো মাথার মধ্যে গেঁথে রাখো, এগুলো তোমাদের কাজে লাগবেই। আগামী ক্লাসগুলো যখন আমি করাবো তখন এই জিনিসগুলো অবশ্যই কাজে লাগবে। আমি যা বলছি করো, অবশ্যই তোমাদের কিন্তু এসএসসি জিডি 2026-এ হিন্দির মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু তুমি নাম্বার তুলতে পারবে, গুড স্কোর কিন্তু তোমার একটা আসবে। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি আমাদের টার্গেট কিন্তু 20টা প্রশ্নের মধ্যে 20টাই সঠিক করা, ঠিক আছে? 20-র মধ্যে কিন্তু টার্গেট আমাদের 20, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এরপরে শুধুমাত্র এক বচনে হর প্রত্যেক আর হচ্ছে কি হর প্রত্যেক আর হচ্ছে কি হারেক ব্যবহৃত হয়। মানে তুমি যদি কোনো মনে করো যে শব্দের সামনে, ঠিক আছে, যদি হর প্রত্যেক হার এক যদি কথাগুলো পাও তাহলে এগুলো কিন্তু সবসময় এক বচন হিসেবেই কাজ করে। যেমন প্রত্যেক ব্যক্তি यही कहेगा, প্রত্যেকটি ব্যক্তি এটাই বলবে। তাহলে প্রত্যেকটি ব্যক্তি, তাহলে যতজন ব্যক্তির কথা বলা হয়েছে সবাইকে কিন্তু আলাদা আলাদা করেই বোঝানো হয়েছে। তাহলে এই জন্য প্রত্যেক কথাটা দিয়ে কিন্তু পার্টিকুলারলি একজনকেই বোঝাচ্ছে। তো প্রত্যেক থাকুক কিংবা হার থাকুক কিংবা হার এক থাকুক, এগুলো থাকা মানে সেগুলো কিন্তু কি এক বচন হিসেবে কাজ করবে। কেমন? খুবই সহজ এটা। এবার দেখো কিছু শব্দ আছে যেগুলো সর্বদা বহু বচন হিসেবে কি হবে ব্যবহৃত হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু মুখস্থ করে রাখবা যে এই শব্দগুলো সবসময় কি বহু বচন হিসেবে ব্যবহৃত হবে। যেমন আঁসু চোখের জল, দাম দর্শক, কেশ চুল, ভাগ্য লোক, সমাচার, হস্তাক্ষর ইত্যাদি। এই প্রত্যেকটা শব্দই কিন্তু যখনই তুমি কোনো বাক্যে দেখবা তুমি ধরেই নিবা যে এই শব্দগুলো হচ্ছে বহু বচন হিসেবেই ব্যবহৃত হয়েছে। কারণ বলাই আছে যে এই শব্দগুলো সর্বদাই কি হয় বহু বচন হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়। যেমন লোক कहते रहते हैं, তো লোক, লোক কি আমাদের বহু বচন। দেখো এখানে ক্রিয়াপদটা কিন্তু रहता কি আছে, অবশ্যই নেই। একার থাকা মানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যায় বহু বচন। তাহলে रहते हैं একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটাও কিন্তু বহু বচন হিসেবেই কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে লোক হচ্ছে কি আমাদের বহু বচন। এতটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। এটাও বহু বচন, ক্রিয়াপদটাও কি বহু বচন। তোমাদের পরীক্ষায় বাক্য ত্রুটি এখান থেকেই আসবে। কিরকম ভাবে আসবে দেখে নাও একটু। লোক कहते মনে করো কি বলবে रहता है, रहता মানে কি, रहता মানে হচ্ছে এটা কিন্তু আমাদের এক বচন হিসেবে হয়ে গেল। তার মানে এটা কিন্তু ভুল হয়ে যাবে, रहता হবে না, হবে কি रहते हैं। কি হবে रहते हैं। এটাও বহু বচন, এটাও কিন্তু বহু বচন। ক্লিয়ার হয়েছে? এরপরে কখনো কখনো লোক, জন, সমূহ, বৃন্দ, দল, গণ, জাতি শব্দগুলো কিছু এক বচন বিশেষ্যের সাথে বহু বচনে ব্যবহৃত হয়। মানে এক বচনের বিশেষ্য পদগুলোর সঙ্গে যখন এগুলো যুক্ত হবে, লোক, জন, সমূহ, বৃন্দ, দল, গণ, জাতি, এগুলো যুক্ত হয়ে কিন্তু সেটাকে কি হিসেবে পরিবর্তন করবে, সেটাকে কিন্তু বহু বচনে পরিবর্তন করবে। যেমন ছাত্র, ছাত্র এক বচন, এর সঙ্গে গণ যুক্ত করা হলো ছাত্রগণ বহু বচন। কবি এক বচন, কবিবৃন্দ হয়ে গেল কি বহু বচন। ঠিক আছে? মজদুর এক বচন, এটার সঙ্গে লোক ব্যবহার করা হলো মজদুর লোক, তার মানে কি বহু বচনে পরিণত হলো। এক বচনের সঙ্গে কি করা হলো, এক বচনের সঙ্গে লোক, জন, সমূহ, বৃন্দ, দল, গণ, জাতি যুক্ত করে সেই এক বচনের বিশেষ্য পদটাকে কি করা হলো, এটাকে কিন্তু বহু বচনে রূপান্তরিত করা হলো। দেব, দেবগণ, দেব হচ্ছে এক বচন, দেবগণ মানে হচ্ছে দেবতাদের বোঝানো হচ্ছে, এটা কিন্তু বহু বচন হয়ে যাবে। কেমন? এরপরে 7 নাম্বার, ধাতু ধরন নির্দেশকারী, ধাতুর ধরন নির্দেশকারী বিশেষ্যগুলি কেবলমাত্র এক বচনে ব্যবহৃত হয়। এক কথা বলতে গেলে ধাতুর যে নামগুলো, ধাতুর নাম
ধাতুর কি, ধাতুর নামগুলো সবসময় কিন্তু এক বচন হিসেবেই ব্যবহৃত হয়। ধাতুর নাম কি আমরা লিঙ্গতেও পড়েছি, তাই না? সোনা, চাঁদি, লোহা, তাম্বা, পিতল, তাই না? তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু ধাতুর নাম নির্দেশ করে, তাই না? তো ধাতুর নাম যে নির্দেশ করে সেগুলো বচন কি হবে, এক বচন না বহু বচন? তোমরা প্রত্যেকে বলবা হচ্ছে কি যে এগুলো হচ্ছে এক বচন। ধাতুর নাম মানে সেগুলো কি এক বচন। এরপরে কিছু শব্দ আছে যার এক বচন এবং বহু বচন উভয় ক্ষেত্রেই একই রকম হয়। যেরকমটা আমরা সম্পর্কের নামগুলো পেয়েছিলাম, তো সেরকম কিন্তু আরও কিছু শব্দ আছে যেগুলো কিন্তু কি হয়, যেগুলো কিন্তু আমাদের এক বচন বহু বচনের রূপ একই হয়। বাক্যে এগুলো মনে করো এক বচন হিসেবে ব্যবহার করা হয়, আবার বহু বচন হিসেবে ব্যবহার করা হয়, এর কোনো এক্সট্রা কোনো রূপ নেই। যেমন দেখো প্রজা, মাতা, পিতা, রাজা, এগুলোর প্রত্যেকটাই কিন্তু এমন শব্দ যেগুলোর এক বচন আর হচ্ছে কি বহু বচনের রূপ কিন্তু কি সেম। বোঝা গিয়েছে? এরপরে কিছু শব্দ সবসময় এক বচন হয়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিছু শব্দ সবসময় বহু বচন হয়। এবার দেখব যে কিছু শব্দ এরকমও আছে যেগুলো সবসময় বহু বচনও হয়। কিছু শব্দ সবসময় হবে বহু বচন, আবার কিছু শব্দ সবসময় হবে কি এক বচন। তো এগুলো কিন্তু এক বচনের শব্দ। যেমন জনতা, প্রেম, পানি, দুধ, বর্ষা, এই শব্দগুলো হচ্ছে এমন শব্দ যেগুলো সব সময়, জনতা, প্রেম, পানি, দুধ, বর্ষা, এগুলো সব সময় কি এক বচন হিসেবেই ব্যবহৃত হয়। বোঝা গিয়েছে? তোমাদের এই জিনিসগুলো যেগুলো মনে করো একটু অন্যরকম, যেমন আমরা যখন মনে করো এগুলো পড়লাম, তো এইগুলো কিছু এরকম ওয়ার্ড, যেমন সবসময় যেগুলো বহু বচন, সবসময় যেহেতু যেগুলো এক বচন, এগুলো খুব ভালো করে পড়বা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেমন? একটু মুখস্থ কিন্তু করতে হবে কনসেপ্ট। দেখো আমি চেষ্টা করছি তোমাদের 100%-এর মধ্যে আমি চেষ্টা থাকে যে 45 কিংবা 50, তাই না, যখন যেরকম আমি পারি, কিংবা 60 এরকম পার্সেন্টেজ তোমাদের আমি নর্মালি কিছু কনসেপ্ট দিয়ে মনে রাখারই আমি কিন্তু তোমাদের মনে করানোর কিন্তু চেষ্টা করি। আজকেও কিন্তু তারই চেষ্টা করেছি আমি, যে মোটামুটি এই বচনের যে চ্যাপ্টারটা আছে এটার কিন্তু আমি তোমাদের 50% 40% কিন্তু আমি তোমাদের কি করলাম, এটা কিন্তু আমি তোমাদের প্রায় কনসেপ্ট দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। আর কোন জায়গায় আমি কিন্তু বলতে পারো কনসেপ্ট প্লাস এটাকে তুমি ট্রিক্স হিসেবেও দেখতে পারো। ঠিক আছে, আমি কিন্তু এটা প্রায় তোমাদের বুঝিয়ে দিলাম। এবার যেই যে জায়গাগুলো মুখস্থ করতে হবে তাও বলে দিয়েছি। সব তো আর ট্রিক্সের মাধ্যমে হবে না, কিছু তো মুখস্থ করতেই হবে, তাই না? তো তোমাদের কিন্তু এইভাবে জিনিসগুলো পড়তে হবে। পড়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, তোমাদের পড়তেই হবে। চাকরি পেতে গেলে পড়তেই হবে, পড়া ছাড়ার কোনো গতি নেই। তবে চেষ্টা করি আমি কি তোমাদের যতটা সম্ভব আমি প্রেশার একটু কমিয়ে দিই বিভিন্ন রকম কনসেপ্ট প্লাস ট্রিক্স দিয়ে। কেমন? তো এই যে আমি তোমাদের 9টা যে আমি তোমাদের কনসেপ্ট বলতে পারো, ট্রিক্স বলতে পারো, আমি যে তোমাদের শেখালাম, অবশ্যই তোমরা এগুলো নোটস করবে। পারলে ভিডিওটা আরেকবার দেখবে, তাহলেই বুঝতে পারবে যে বচন তোমাদের কাছে কিন্তু প্রায় এখন খুবই সহজ মনে হবে এখন। ঠিক আছে? তাহলে বচনের যে আজকে ক্লাসটি, এটা আমাদের কত নাম্বার ক্লাস আজকে করালাম? এটা কিন্তু আমাদের আজকে হলো হচ্ছে 17 নাম্বার ক্লাস, তাই না? তো 17 নাম্বার ক্লাস যেটা আমি বচন নিয়ে করালাম। বচনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও বললাম, যেটা আমাদের বাক্য ত্রুটি, বাক্য শুদ্ধ এখানে কিন্তু খুবই কাজে লাগে। কেমন? আর এখান থেকে কিন্তু সরাসরিও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় বচন থেকে। কোনো সময় বাক্য দিয়ে দেয়, বাক্য দেওয়ার পরে তোমাকে সরাসরি জিজ্ঞেস করে যে কোন বাক্যটার মধ্যে বহু বচন আছে, কোন বাক্যটার মধ্যে এক বচন আছে, তাই না? তো সেই জন্য বচনটা খুব ভালো করে পড়তে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। ঠিক আছে? তো ক্লাসটি কিন্তু আমি শেষ করলাম এখানে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর এই ক্লাসগুলো তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবা। শেয়ার কিন্তু করতে হবে। কেমন? অবশ্যই তোমরা একটু শেয়ার করবা যাতে করে সমস্ত এসএসসি জিডির পরীক্ষার্থীর কাছে এই ক্লাসগুলো পৌঁছে যায়, যারা হিন্দিতে তোমরা পরীক্ষা দিবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।